আসসালামু আলাইকুম। আমরা সমাধান করব এসএসসি টেস্ট পেপার পরীক্ষা 2026। যে এসএসসি টেস্ট পেপারটি রয়েছে সেই টেস্ট থেকে আমরা সিকিউ এবং এমসিকিউ প্রশ্নগুলো সম্পূর্ণ এ টু জেড সমাধান করব। ধন্যবাদ। ময়মনসিংহ বোর্ড 2025 সালের প্রশ্নপত্রটি আমরা দেখব। 1 নম্বর প্রশ্নে বলা আছে, কোথায় শব্দের বেগ সবচেয়ে বেশি? আমরা জানি যে মাধ্যম যত ঘন হবে শব্দের বেগ সবচেয়ে বেশি হবে। বায়ু হালকা, লোহা হচ্ছে ঘন, পারদ ঘন, তার থেকে সবচেয়ে বেশি ঘন হচ্ছে হীরা, অর্থাৎ হীরকে শব্দের বেগ সবচেয়ে বেশি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 2, নিচের কোনটি সঠিক? আমরা জানি যে ধনাত্মক চার্জ থেকে বলরেখা বাইরের দিকে বের হবে, এক্ষেত্রে ঋণাত্মক চার্জ থেকে বাইরের দিকে বের হয়েছে, তাহলে এটি সঠিক নয়। এবং এক্ষেত্রে ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো বাইরের দিকে বের হবে, তীর চিহ্ন বাইরের দিকে হবে, কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে তীর চিহ্ন ভিতরের দিকে, তাহলে এটিও সঠিক নয়। এবং ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো বাইরের দিকে বের হবে, এদিকে দেওয়া আছে ভিতরের দিকে, তাহলে এটি সঠিক নয়। এবং এক্ষেত্রে দেওয়া আছে ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো বাইরের দিকে গেছে, এবং এই ক্ষেত্রেও ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো বাইরের দিকে চলে গেছে। এক্ষেত্রে এর চার্জের মান বেশি বলে বিকর্ষণের মান বেশি, এজন্য এটাকে বেশি পরিমাণে বিকর্ষণ করেছে, অর্থাৎ এই ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব উদ্দীপকের আলোকে 3 ও 4 নং প্রশ্ন উত্তর দাও। আমরা যদি দেখি যে উদ্দীপকটি এক্ষেত্রে দেয়া আছে, এই ও এ বি সি একটি গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফের এক্ষেত্রে দূরত্বের মান দেওয়া আছে 10 এবং এক্ষেত্রে 20 এবং সময় 10, 20, 30। বলছে আমাদের ও এ অংশের দ্রুতি কত। আমরা যদি দেখি যে ওই অংশের দ্রুতি, আমরা ওই অংশের দ্রুতি যদি বের করি, আমরা ব্যাক সমান জানি যে, বা দ্রুতি সমান জানি দূরত্ব বাই সময়। দূরত্ব দেওয়া আছে ওই অংশে 10 আর সময় দেওয়া আছে 10, তাহলে 10 কে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন 4 বলা আছে, উদ্দীপকের ক্ষেত্রে ওই অংশের দ্রুতি বিসি অংশের দ্রুতি অপেক্ষা বেশি। আমরা যদি দেখি যে ওই অংশের দ্রুতি, অর্থাৎ ওই অংশের দ্রুতি ছিল 1, আর বিসি অংশের দ্রুতি আমরা যদি বের করি যে বিসি অংশের দ্রুতি কত হবে, আমরা একটু যদি খেয়াল করি যে বিসি অংশের দ্রুতি আমরা লিখতে পারি বি সমান দূরত্ব বাই সময়। এক্ষেত্রে দূরত্ব আছে আমাদের 10 থেকে 20 হয়েছে, অর্থাৎ দূরত্বের পার্থক্য হচ্ছে 10, এক্ষেত্রে দূরত্ব হচ্ছে 10 এবং সময় হচ্ছে আমাদের 20 থেকে, এক্ষেত্রে যদি আমাদের 30 হয়ে থাকে তাহলে সময়ের পার্থক্য হচ্ছে আমাদের 10। এক্ষেত্রে আমাদের এর মান হচ্ছে আমাদের 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বিসি অংশের বেগ বা দ্রুতি ওই অংশের বেগ বা দ্রুতি কিন্তু সমান। সুতরাং এখানে আমাদের প্রশ্ন বলা হচ্ছে ওই অংশের দ্রুতি বিসি অংশের দ্রুতি অপেক্ষা বেশি, তাহলে এটি কিন্তু সঠিক নয়। এবং এবি অংশের দ্রুতি নেই। আমরা যদি দেখি যে এবি অংশে বস্তুটি দূরত্ব হচ্ছে আমাদের 10, অর্থাৎ দূরত্বের কোনো পরিবর্তন নেই, এজন্য এবি অংশের কিন্তু আমাদের এই দ্রুতি নেই। এটিও কিন্তু এবি অংশের দ্রুতি নেই, এটি কিন্তু সঠিক, অর্থাৎ 2 নম্বর কিন্তু সঠিক। এবং 3 নম্বর অপশন বলা আছে, ও ওয়াই অক্ষ বরাবর বেগ থাকলে ওই অংশের বেগ সুষম বেগ। ও ওয়াই অক্ষ বরাবর যদি আমাদের বেগ থাকতো, অর্থাৎ এই ও ওয়াই অক্ষ বরাবর যদি আমাদের বেগ থাকতো, তাহলে এই বেগটি হতো আমাদের সুষম বেগ। এরকমটা কিন্তু বলা আছে। অর্থাৎ 4 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে ওই অংশে বরাবর বেগ থাকলে ওই অংশের বেগ সুষম বেগ, এটি কিন্তু সুষম বেগ হতো না, কারণ এক্ষেত্রে আমাদের বেগ বৃদ্ধি পেত এবং এক্ষেত্রে এটার মানও বেগ বৃদ্ধি পেত। তাহলে এক্ষেত্রে শুধু আমাদের 2 নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। শুধু 2 নম্বর যদি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে কোথাও কোনো শুধু 2 নম্বর দেয়া নেই, তাহলে এই প্রশ্নটি আমাদের মূলত ভুল রয়েছে। এটি শুধুমাত্র এই 2 নম্বর অপশন হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখবো আমরা প্রশ্ন নম্বর 5। প্রশ্ন নম্বর 5 বলা আছে, থার্মোকাপল কিরূপ তাপমাত্রা পরিমাপ করতে পারে? আমরা জানি যে থার্মোকাপল -200°C থেকে 1000°C পর্যন্ত সে তাপমাত্রা মাপতে পারে। সুতরাং ক নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 6 বলা আছে, নিচের কোন কণাগুলো সমদশায় আছে? আমরা জানি 360° কোণ পরপর সমদশা থাকে। 360° হলে এটি হচ্ছে আমাদের 180° এবং এটি হচ্ছে মান 180°, অর্থাৎ এই যে এক সরল কোণ, অর্থাৎ 180° মানে হচ্ছে আমাদের 360°। এই 360° পরপর সমদশায় থাকে, তাহলে সমদশা বিন্দুগুলো হচ্ছে এ বিন্দু এবং ই বিন্দু এবং আই বিন্দু। তাহলে এ ই আই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 7। প্রশ্ন নম্বর 7 বলা আছে, দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কম কোনটির? অর্থাৎ দৃশ্যমান আলোর সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য কোনটির? আমরা যদি দেখি যে দৃশ্যমান আলোর সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে বেগুনির। কারণ হচ্ছে আমরা বেনিয়া সহকলার, শুরুতে আমাদের বেগুনি, অর্থাৎ বেগুনির সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য এবং শেষে লালের সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য। তারপর প্রশ্ন নম্বর 8, 60 কেজি বড় একজন দৌড়বিদের গতিশক্তি 1920 জুল হলে তার বেগ কত? আমরা এক্ষেত্রে বর দেওয়া আছে এবং গতিশক্তি দেওয়া আছে, তার বেগ চেয়েছে। আমরা যদি এই অঙ্কটি যদি এখানে করি, আমরা জানি যে গতিশক্তি ইকে সমান আমরা লিখতে পারবো হাফ এম বি স্কোয়ার। এক্ষেত্রে আমরা ব্যাক বি সমান লিখতে পারবো 2 ডিভাইড বাই এম, এবং এটাকে যদি রুট করে দেই তাহলে 2 ডিভাইড বাই এম, এটা আমরা পাবো। 2 এর মান দেওয়া আছে আমাদের 1920, অর্থাৎ 1920, এবং এক্ষেত্রে এম এর মান দেওয়া আছে আমাদের 60 কেজি। যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তখন এর মান পাবো আমরা 8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 8 মিটার পার সেকেন্ড হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তার মানে 8 নম্বরের উত্তর হচ্ছে আমাদের ক নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
প্রশ্ন 9 বলা আছে সুস্থ মানবদেহের শরীর তাপমাত্রা কত? আমরা জানি যে সুস্থ মানবদেহের শরীর তাপমাত্রা হচ্ছে 36.89 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে যদি আমরা ফারেনহাইটে পরিণত করি তাহলে হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট এত অথবা ডিগ্রি সেলসিয়াস 36.89 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর উদ্দীপকের আলোকে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। আমরা যদি দেখি যে 10 11 নং প্রশ্নের উত্তরটি যদি দেখি যে 10-এর এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসংখ্য কত? অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসংখ্য যদি আমরা বের করি তাহলে আমরা এখানে একটি সূত্র ফেলবো যে এ ইটা বি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এক্ষেত্রে আমরা লিখবো সাইন আই, এক্ষেত্রে আই এর মান ছিল 30 ডিগ্রি, কারণ আপতন কোণ 30, এবং এক্ষেত্রে প্রতিসরণ কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ আর 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ এভাবে লিখতে পারবো আমরা হাফ পূরণ হচ্ছে √2, এবং এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে লিখতে পারবো √2 ইন্টু √2, অর্থাৎ √2 মিলে হচ্ছে আমাদের একটা 2, √2 ইন্টু √2 ইন্টু হচ্ছে এক্ষেত্রে √2, এই √2 যদি চলে যায় তাহলে আমাদের থাকলো 1/√2, অর্থাৎ 1/√2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তার মানে গ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 11, প্রশ্ন নাম্বার 11তে বলা আছে উদ্দীপকের ঘটনায় শূন্য মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের তুলনায় এ মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি, অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের তুলনায় এ মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি। আমরা জানি যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়, আলোক রশ্মি যখন ঘন থেকে হালকাতে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এই আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল আমাদের এদিক বরাবর, এটা আসার কথা ছিল এদিক বরাবর, কিন্তু এটা দূরে সরে গেছে। আলোক রশ্মি তখন ঘন থেকে হালকাতে যায় অবিলম্ব থেকে দূরে সরে যায়, তার মানে এই মাধ্যম হচ্ছে ঘন, এটাকে আমরা লিখতে পারি ঘন, এবং বি মাধ্যম হচ্ছে হালকা, কারণ ঘন থেকে হালকাতে গেলে আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, এই জন্য এ হচ্ছে ঘন, বি হচ্ছে হালকা। এখন বলছে বি মাধ্যমের তুলনায় এ মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি, যেহেতু ঘন মাধ্যম, যে মাধ্যম ঘন বেশি তার প্রতিসরাঙ্কের মান তত বেশি, সুতরাং এ মাধ্যমের বি মাধ্যমের তুলনায় এ মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি, এটি কিন্তু সঠিক। এরপরে আলো হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করে না, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তীর চিহ্নিত আছে আলো ঘন থেকে এই হালকা মাধ্যমের দিকে, কিন্তু তীর চিহ্নিত আছে ঘন থেকে হালকা মাধ্যমের দিকে আলো প্রতিসরিত হচ্ছে, কিন্তু এখানে বলা আছে হালকা হতে ঘন মাধ্যমে প্রতিসরিত হচ্ছে, তার মানে এটি কিন্তু সঠিক নয়, অর্থাৎ এটি কিন্তু সঠিক নয়। তারপর দেওয়া আছে আমাদের 3 নম্বরে বলা আছে আলোকরশ্মি বি মাধ্যম থেকে এ মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। হ্যাঁ, এটি কিন্তু সঠিক, কারণ আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, এটি হচ্ছে হালকা মাধ্যম, তখন কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে না, তাহলে ঘটবে না বলছে, তাহলে এটিও কিন্তু সঠিক। তার মানে 1 এবং 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ খ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা নতুন যারা আমার এই ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে এসএসসি টেস্ট পেপার 2026 সালের যে পরীক্ষাটি আছে সেগুলো আমরা এমসিকিউ এবং সিকিউ প্রশ্নগুলো ভিডিও আকারে প্রকাশ করব। ধন্যবাদ। তারপর প্রশ্ন নম্বর 12, তাড়িৎ-চুম্বক আবেশ নীতির উপর ভিত্তি করে নিচের কোনটি তৈরি করা হয়? তাড়িৎ-চুম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে জেনারেটর, অর্থাৎ গ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 13, তড়িৎ পরিবাহিতার ধর্ম বৃদ্ধি করতে নিচের কোন পরমাণুর সাথে তৃতীয় মৌল মেশাতে হবে? আমরা জানি কোনো ধাতুর পরিবাহিতা যদি বৃদ্ধি করতে চাই তাহলে আমাদের তাকে ডুপায়িত করতে হয়, অর্থাৎ তাকে আমাদের তার মধ্যে ভেজাল মেশাতে হয়, সেক্ষেত্রে আমাদের তৃতীয় মৌল মেশানোর কথা বলা হচ্ছে চতুর্থ দ্বিতীয় মৌলের সাথে, অর্থাৎ জার্মেনিয়াম। আমরা যদি জার্মেনিয়াম হচ্ছে চতুর্থ দ্বিতীয় মৌল, এই চতুর্থ দ্বিতীয় মৌলের সাথে তৃতীয় দ্বিতীয় মৌল মিশাই তাহলে কিন্তু তার ধাতব পরিবাহিতা বৃদ্ধি পাবে, অর্থাৎ জার্মেনিয়াম হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 14, আয়তনে আপেক্ষিক ত্রুটির মান ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটির প্রায় কত গুণ? আমরা জানি যে দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি যদি x% হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2x%, আর আয়তন হচ্ছে 3x%। এখন আমাদের বলা হচ্ছে যে আয়তনের আপেক্ষিক ত্রুটি ও ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি অর্থাৎ 3x ডিভাইড বাই 2x হবে, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে আমাদের 1.5 গুণ, অর্থাৎ গ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন প্রশ্ন নম্বর 15, 500 গ্রাম ভরে একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত হবে? আমরা যদি দেখি যে ত্বরণ অর্থাৎ বল F সমান জানি m এ, তাহলে a সমান আমরা লিখতে পারবো F/m। এক্ষেত্রে f এর মান দেওয়া আছে 5 নিউটন আর m এর মান দেওয়া আছে 500 গ্রাম। 500 গ্রাম মানে হচ্ছে আধা কেজি, অর্থাৎ হাফ কেজি, তার মানে এখানে আমরা হাফ দ্বারা ভাগ করতে পারি, তাহলে 5 ডিভাইডেড বাই হাফ যদি হয় তখন এর মান হচ্ছে আমাদের 10, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা প্রশ্ন নম্বর 16, কোন ক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এটি ব্যাটারি, কারণ ব্যাটারির মধ্যে যে এসিড থাকে সেক্ষেত্রে রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপর প্রশ্ন নম্বর 17, প্রশ্ন নম্বর 17তে বলা আছে কাগজ ভেদ করতে পারে, আলফা রশ্মি কাগজ ভেদ করতে পারে না, বিটা ভেদ করতে পারে এবং গামা ভেদ করতে পারে, অর্থাৎ 2 এবং 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 18, প্রশ্ন নম্বর 18তে বলা আছে উদ্দীপকটি পড়ো এবং 18-19 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকের পাত্রের তলদেশে চাপ 196 প্যাসকেল, বস্তুটিতে তরলে ছেড়ে দেওয়া হলো, পাত্রের তরলের ঘনত্ব কত?
আমরা জানি যে এই পাত্রে তরল ঘনত্ব চেয়েছে, তাহলে আমরা যদি ঘনত্বের সূত্রটা যদি একটু বসাই, আমরা লিখতে পারবো ঘনত্ব রো সমান হচ্ছে m/b। এক্ষেত্রে m এর মান দেয়া আছে আমাদের, দুঃখিত, এক্ষেত্রে যেহেতু আমাদের ভরের মান দেয়া নেই, তাহলে আমাদের ঘনত্ব এই সূত্রটি পড়বে না। আমাদের ঘনত্ব সূত্রটি পড়বে যে এই সূত্রটি পড়বে, যে আমরা জানি যে চাপ P সমান h rho g, চাপ P সমান h rho g। এখান থেকে আমরা যদি রো বের করি, তাহলে হচ্ছে আমাদের চাপ বাই এইচ জি, চাপ বাই এইচ জি। এক্ষেত্রে চাপের মান দেওয়া আছে আমাদের, চাপের মান দেওয়া আছে 196 প্যাসকেল, এবং উচ্চতা দেওয়া আছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মিটার করলে আমরা আমাদের 100 দ্বারা ভাগ অথবা tan ইনভার্স 2 দ্বারা গুণ দেওয়া লাগবে, তাহলে এটা মিটার হয়ে গেল। তারপর জি এর মান আমরা জানি 9.8। এই মানগুলো যখন আমরা বসাবো, অর্থাৎ এই সূত্রের মধ্যে চাপ বসাবো 196 প্যাসকেল এই চাপ, এবং এস এর মান বসাবো 2 গুণন tan ইনভার্স 2 মিটার এটা বসাবো, এবং জি এর মান বসাবো 9.8। এগুলো ক্যালকুলেশন করার পরে এর মান আমরা পাবো 1000, অর্থাৎ এই 1000ই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর উদ্দীপকের ক্ষেত্রে 19 নম্বর প্রশ্নের উদ্দীপকের ক্ষেত্রে বস্তু খণ্ডটির 1/4 অংশ ভাসবে, এই কথাটি সত্য কিনা। আমরা যদি দেখি যে বস্তু খণ্ড হচ্ছে এর ঘনত্ব দেওয়া আছে 200, এর ঘনত্ব যদি 200 দেওয়া থাকে, তাহলে আমরা এক কাজ করব, নিচে লিখবো পানির ঘনত্ব এবং উপরে লিখবো ওই বস্তুটির ঘনত্ব। এই বস্তুটির ঘনত্ব হচ্ছে 200 এবং এইখানে এর ঘনত্ব হচ্ছে 1000। যদি এটাকে কাটাকাটি করি, তাহলে এর মান হবে আমাদের 1/5, অর্থাৎ 1/5 অংশ এটি ডুববে। 1/5 অংশ যদি ডুবে, তাহলে ভাসবে হচ্ছে 4/5 অংশ, তাহলে এটি ভাসবে, অর্থাৎ এটি হচ্ছে সঠিক। এরপর বস্তুটি ভর বস্তু ডুবে থাকা অংশ দ্বারা অপসারিত তরলের ভরের সমান নয়, এটি সঠিক নয়। বস্তুটি ভর বস্তু ডুবে থাকা অংশের অপসারিত তরলের ওজনের সমান হবে, তার মানে এটি সঠিক নয়। পাত্রের তলদেশে চাপ পূর্বাপেক্ষা বৃদ্ধি পাবে, পাত্রের তলদেশে চাপ অবশ্যই পূর্বাপেক্ষা বৃদ্ধি পাবে, কারণ এই পাত্রের মধ্যে যখন আমরা বস্তুটি রাখবো, তখন তরলের উপর কিছু চাপ বৃদ্ধি পাবে। এই জন্য 1 এবং 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তার মানে ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 20। প্রশ্ন নম্বর 20-এ বলা আছে নিচের কোনটি ইএমএফ নির্ণয় সূত্র। নিচের কোনটি ইএমএফ নির্ণয় সূত্র। আমরা জানি যে তড়িৎ শক্তি ই সমান W/Q, অর্থাৎ এটি হচ্ছে ইএমএফ নির্ণয় সূত্র W/Q। তারপর 21 নম্বর কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 22। প্রশ্ন নম্বর 22-এ বলা আছে পাহাড়ি রাস্তার বাঁকে কত ডিগ্রি কোণে সমতল দর্পণ লাগানো হয়। আমরা জানি যে পাহাড়ি রাস্তার বাঁকে 45 ডিগ্রি কোণে সমতল দর্পণ লাগানো হয়, অর্থাৎ বাঁকটা যদি এরকম 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে এক্ষেত্রে আয়নাটা দিতে হবে 45 ডিগ্রি কোণ করে। যে আয়নাটা 45 ডিগ্রি কোণ করে যদি এখানে দেওয়া হয়, তখন এই 45 ডিগ্রি কোণ করে দেওয়ার কারণে এদিক থেকে কোনো বস্তু থাকলে তাকে এই দিক থেকে দেখা যাবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ দেখা যাবে, কিন্তু 45 ডিগ্রি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 23 ক্রিয়া বল F1 ও প্রতিক্রিয়া বল F2 হলে নিউটনের তৃতীয় সূত্রের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক। আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে F1 সমান মাইনাস F2। এটা আমরা জানি, যদি এই সমীকরণকে আমরা এভাবে লিখি, তাহলে F1 প্লাস F2 সমান 0 লিখতে পারবো, তাহলে F1 প্লাস F2 সমান 0, অর্থাৎ গ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর এনজিওগ্রাম করা হয়। আমরা যদি দেখি যে এনজিওগ্রাম করা হয় হৃৎপিণ্ডের আকার বড় হয়ে গেলে, অর্থাৎ হৃৎপিণ্ডের আকার যদি বড় হয়ে যায়, তখন কিন্তু আমরা এনজিওগ্রাম করে দেখি না, এটি কিন্তু সঠিক নয়। ধমনী প্রসারিত হলে অথবা ধমনী সংকুচিত হলে এনজিওগ্রাম করা হয়, এটি সঠিক। শিরার কোনো সমস্যা হলে এটিও সঠিক, অর্থাৎ এনজিওগ্রাম করা হয় এই বেলুনের সাহায্যে শিরাকে ফুলানো হয় এবং ফুলিয়ে তার ভিতরে কোনো সমস্যা সিগন্যাল দেখা হয়। ধমনী প্রসারিত হলেও এই পরীক্ষাটি করা হয়। তাই শিরার কোনো সমস্যা হলে এবং ধমনী প্রসারিত হলে এই দুটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ 2 এবং 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 25 নিচের কোন লেখচিত্রটি নির্দিষ্ট পরিবাহী রোধ বনাম ক্ষেত্রফল এর জন্য সঠিক। আমরা জানি যে কোনো তারের ক্ষেত্রফল যদি বাড়ে, তাহলে রোধ কিন্তু কমে, ক্ষেত্রফল বাড়লে যদি রোধ কমে, সুতরাং এক্ষেত্রে ব্যস্তানুপাতিকের হচ্ছে আমাদের গ্রাফটি হবে এরকম বক্ররেখা বরাবর, রোধের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে এরকম বক্ররেখা বরাবর, অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো নতুন যারা আমার এই চ্যানেলের ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে এসএসসি ও এইচএসসি পদার্থবিজ্ঞানের এমসিকিউ এবং সিকিউ প্রশ্নগুলো ভিডিও আকারে প্রকাশ করে থাকি। ধন্যবাদ।